আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমার সামনে দেখতে পাচ্ছেন এটা আরেকটা পার্সেল 2-3 দিন আগে আমার হাতে এসে পৌঁছেছে। সময়ের অভাবে ভিডিও করতে পারছি না। তো এটার মধ্যে দুইটা এসএমপিএস থাকার কথা। আমরা এটা খুলে দেখব যে এসএমপিএসটা কী ধরনের প্রবলেম হয়েছে এবং এটি কিভাবে সমাধান করা যায়। তো প্রথমে আমরা এটিকে আনবক্সিং করে নেই, তারপরে হচ্ছে স্টেপ বাই স্টেপ এটার কী ধরনের প্রবলেম হয়েছে অথবা হতে পারে সেটি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি। এখানে হচ্ছে দুইটা এসএমপিএস উনি পাঠিয়েছেন এবং এখানে কিছু কথা লিখে রেখেছেন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আমার এই এসএমপিএসটা 12 ভোল্ট 20 অ্যাম্পিয়ার হঠাৎ করে একদিনের কুলিং ফ্যানটা অফ হয়ে যায়। তারপর আমি এসএমপিএসটা চালাইছিলাম, কারণ খুব অল্প লোড দিয়েছিলাম। 0.5 অ্যাম্পিয়ার লোডে একটা এলইডি জ্বালাচ্ছিলাম, সবই ঠিক ছিল। কিন্তু পরের দিন কারেন্টের লাইনে দেওয়ার পর আর জ্বলেনি। পরে ভেতরের মোসফেটটা থেকে ফায়ারিং হয়, পরে খুলে দেখি মোসফেট ফেটে গেছে। গরমকালে এসএমপিএসটা আমার অনেক দরকার হয়। কাইন্ডলি ভাই এসএমপিএসটা একটু ঠিক করে দিন। মোসফেট বডিতে লাগালে লাগানোর কয়েকটি নাট পাচ্ছি না, তারপর কাছে এক্সট্রা থাকলে লাগিয়ে দিন, আমি পে করে দিন ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দরভাবে বিস্তারিত আমাকে লিখে দেওয়ার জন্য। আমি এটা যথেষ্ট চেষ্টা করব আপনাকে সার্ভিসটা করে দেওয়ার। তো আমরা এটা এখন খুলে দেখব যে এটা আসলে মেইনলি কী ধরনের প্রবলেম এবং এটি সমাধান করা যায় কি না। প্রথমে আমরা এটিকে খুলে নেব, যে ভিতরে আসলে কি অবস্থা সেটি আপনাদেরকে একটু দেখাই এবং আমিও সাথে সাথে খুলে ফেলি এটি। এখানে ভাইয়া হয়তো ফ্যানটা ম্যানুয়ালি অন এবং অফ করার জন্য ব্যবহার করেছেন। যাই হোক, এরপরে ওর যে ট্রানজিস্টরটা রয়েছে, ট্রানজিস্টর ম্যাটটা খুলে নেব। এখানে কোনোটাতেই হিট সিং পেপার নেই, হয়তো ভাইয়া খুলতে গিয়ে এগুলো ছাড়িয়ে ফেলেছি। তো যাই হোক, সমস্যা নেই। ওভারঅল এইটা হচ্ছে সেই এসএমপিএসটা। এখানে দেখতে পাচ্ছেন একটা ট্রানজিস্টর বার্ন হয়ে গেছে, আর অপোজিট সাইডে যদি দেখায়, এই যে ট্রেসগুলো মরিচা পড়ে গেছে। ভোল্টেজ ফিডব্যাকের এখানে হালকা একটু মরিচা এসেছে। ওভারঅল এটি ভালোভাবে দেখে নিতে হবে যে কোথায় কি ধরনের ফল্ট হতে পারে। তো এটা আমি সাময়িক সময়ের জন্য একটু স্কিপ করছি, কারণ যে এটা ভালোভাবে আমি পর্যবেক্ষণ করে একটু দেখি যে এটা আসলে কোথায় কি প্রবলেম, সেটা ফাইন্ড আউট কীভাবে করতে হয় সেটি আপনাদের মধ্যে তুলে ধরবো। তো আমি জাস্ট এটা 2-4 মিনিট আমি এটা আগে দেখব যে এটা আসলে কি ধরনের ফল্ট হতে পারে। যেমন এই ট্র্যাকগুলো একটু ঘষে নিতে হবে, যে ট্র্যাকগুলোতে লাইন আদৌ আছে কি না। এটাতে মেইন যে সমস্যাটা ধরা পড়ে সেটি আপনাদের মধ্যে বিস্তারিত আকারে তুলে ধরার চেষ্টা করব। সম্মানিত দর্শক, যাই হোক, আমাদের ওভারঅল সব কিছু টুকটাক দেখে নেওয়ার পর এখন আমাদের কাজের স্টেপে ফিরে যেতে হবে। তো প্রথমে আমাদের পাওয়ার সেকশনটাকে খেয়াল করতে হবে যে আমাদের পাওয়ার সেকশনে আমাদের যে এখান থেকে ইএমআই ফিল্টার হয়ে প্রত্যেকটা লাইন এখান থেকে শুরু করে এদিকে পাস হয়েছে, সে লাইনগুলো অ্যাকুরেট ভোল্টেজটা ঠিক আছে কিনা সেগুলো আমাদের মেজার করে দেখতে হবে। এবং এর আগে মেইন যে কাজটা সেটা হচ্ছে, আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই ট্রানজিস্টর D13009K এটা বার্ন হয়ে গেছে এই যে এখানে। তো অবশ্যই আমাদের প্রথমে এই দুইটা খুলে নিতে হবে। খুলে নিয়ে আমাদের হচ্ছে মেইন যে সাপ্লাই রয়েছে, সাপ্লাইটা কানেক্ট করে দেখব যে আমাদের ক্যাপাসিটর ব্যাংক পর্যন্ত ভোল্টেজটা অ্যাকুরেটলি আসে কিনা, এবং ঠিক মতো যদি আসে তারপরে আমাদের নেক্সট স্টেপগুলো আমাদের এগিয়ে যেতে হবে। তো আমরা প্রথমেই এই দুইটো এটা যেহেতু ফেটে গেছে, এই দুটোই আমরা খুলে নেব।
আমাদের প্রাথমিক যে কাজ সেটা হচ্ছে এই দুইটা আমরা খুলে নিলাম এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে কিন্তু পুড়ে গেছে। এটা পুড়ে যাওয়ার রিজনটা হচ্ছে এখানে যেহেতু আমাদের একটা পালস ড্রাইভার ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে এটা ফাটার ওরকম নর্মালি কোনো বিষয় হতে পারে না। এটার জন্য অনেকটাই সুইচটা দায়ী হতে পারে। এটা পুড়ে যাওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে, কিন্তু এরকম ফেটে যাওয়ার পেছনে কারণটা হচ্ছে এই সুইচের বিষয়টা। আমি এখন সংক্ষেপে আপনাদেরকে একটু বেসিক ধারণাটা দিই। আমাদের প্রথমে হচ্ছে এখান দিয়ে লাইনটা ইন হয়েছে, ইন হয়ে আমাদের ফিউজে চলে আসছে। ফিউজের পরে আমাদের এখানে একটা ফিল্টারিং ক্যাপাসিটরে ভোল্টেজটা সংরক্ষিত আছে। ভোল্টেজটা সংরক্ষিত হওয়ার পরে এখান থেকে এই যে ছোট্ট একটা রেজিস্টার রয়েছে, রেজিস্টারের মাধ্যমে মূলত এই ভোল্টেজটা প্যারালালে কানেক্ট করা আছে। এখানে আরএলসি ফিল্টার সার্কিট ইউজ করা হয়েছে। আমাদের আরটাকে, এটাকে যদি রোধ ধরি, এটা আর, এটা এল, এটা হচ্ছে সি। এখানে আরএলসি একটা ফিল্টার সার্কিট ইউজ করা হয়েছে। এরপর আমাদের সরাসরি চলে এসেছে ব্রিজ রেকটিফায়ারে। এই যে ব্রিজ রেকটিফায়ারের পরে এখান থেকে আমাদের সরাসরি ক্যাপাসিটর দুইটাতে ভোল্টেজ ডিভাইডার হয়ে এখানে ভোল্টেজটা চলে আসছে। তো এখানে সুইচের বিষয়টা কি? এই সুইচটা মূলত হচ্ছে 110 ভোল্টে ইউজ করতে পারবেন এসএমপিএসটা, এবং 220-এও ইউজ করতে পারবেন। তো আমাদের দেশে যেহেতু 220 ভোল্ট থাকে, সেক্ষেত্রে কোনো কারণবশত যদি সুইচটাকে আমরা অন করে দিই, সাথে সাথে কিন্তু আমাদের এই ট্রানজিস্টরগুলো ব্রাস্ট হয়ে যাবে, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। শুধু এই সুইচটা কিভাবে কাজ করে এইটাই নিয়ে হচ্ছে প্রায় 8-10 মিনিট একটা ভিডিও তৈরি করা যাবে। আপনারা যদি এটা কিভাবে আসলে মূলত ভোল্টেজটা ডিভাইড হয় সেটা যদি দেখতে চান, আমাকে কমেন্টে জানাবেন। আমি আশা করি এটার উপরে ছোট্ট একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আমরা মূল বেসিক যে এটা সমাধান করা যায় কিভাবে, সেটাতে আমরা চলে আসি, তাছাড়া ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এরপর আমাদের এখানে হচ্ছে ভোল্টেজটা মানে ফিল্টার করার জন্য স্টোর হবে। এখানে আরও দুইটা ব্লিডার রেজিস্টার রয়েছে। আমি জাস্ট শুধু পার্টগুলো নাম বলছি যে কোথায় কি থাকে। পালস ট্রান্সফরমার ড্রাইভার সেকশন, মেইন পিডাব্লিউএম সেকশন, এটা হচ্ছে 7500 বিডি। এখানে প্রত্যেকটা পিনের কনফিগারেশন আপনাদেরকে জানতে হবে। এটা পালস ট্রান্সফরমার, এটা হচ্ছে রেকটিফায়ার। এখানে দুইটা ডায়োডের সমন্বয়ে তৈরি এটা কিন্তু একটা রেকটিফায়ার, যদিও ট্রানজিস্টর মসফেটের মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা রেকটিফায়ার। এটা হচ্ছে ফিল্টার ইন্ডাক্টর, এটার সাহায্যে ভোল্টেজটাকে যতটা স্মুথ করা যায় ততটা করার জন্য এখানে একটা ডাবল ইন্ডাক্টরের মানে ফুল সেট আপ ইউজ করা হয়েছে। আমরা এটা খুলে নেওয়ার পরে এখন বেসিক যে জিনিসগুলো চেক করবো, আমরা প্রথমে দেখবো যে আমাদের ভোল্টেজটা ঠিক আছে কিনা। আমরা ভোল্টেজটা একটু চেক দিয়ে দেখবো যে আমাদের এই পর্যন্ত অ্যাকুরেট প্রপার ভোল্টেজ আসে কিনা। আমরা এটাকে এখন ভোল্টেজের সাথে কানেক্ট করে দিব। ভোল্টেজটা কানেক্ট করে দিয়েছি। এখন আমরা হচ্ছে মিটারের সাহায্যে দেখব যে এখানে আমাদের প্রপার অ্যাকুরেট ভোল্টেজটা এসেছে কিনা। 232 আমাদের এসি সাপ্লাই লাইনটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আমাদের জাস্ট ক্যাপাসিটরের যে ভোল্টেজগুলো রয়েছে সেগুলো আমাদের চেক করে দেখতে হবে যে আমাদের ভোল্টেজগুলো অ্যাকুরেট আসতেছে কিনা। 62, 57, আমাদের এই পর্যন্ত কিন্তু ভোল্টেজটা অ্যাকুরেট আছে। আর আরও একটা বিষয় হচ্ছে এখানে দেখাই, এগুলো কাজ করার সময় অবশ্যই এরকম একটা লাইট লাগিয়ে নেবেন, যেহেতু এই ক্যাপাসিটরগুলোতে ভোল্টেজ স্টোরেজ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু শক খাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সেই জন্য আপনারা হচ্ছে এটা
যতটা সম্ভব একটা রেজিস্টিভ লোড দিয়ে এটা ডিসচার্জ করে নেওয়ার চিন্তা করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে লাইনগুলো একদম মরিচা পুরে ড্যামেজ হয়ে গেছে। প্রথম লাইনটা যদি দেখা, এই যে এই লাইনটা হচ্ছে মূলত ফ্যানের, এই যে ফ্যানের এটা এখান দিয়ে এসে এই দিক দিয়ে গিয়ে আমাদের পজিটিভ থেকে ভোল্টেজটা নেওয়া হয়েছে। তো এখানে যে লাইনটা ডিসকানেক্ট আছে, তো এটা ডিসকানেক্ট থাকার জন্য কোনো সমস্যা নেই। এরপরে যে আর একটা লাইন রয়েছে, এই যে এখানে আমাদের ভোল্টেজ ফিডব্যাকের লাইনটা, এই ফিডব্যাকের লাইনটা আমাদের একটু চেক দিয়ে দেখতে হবে যে এটা ভিতরে অ্যাকুরেট ঠিক আছে নাকি। আমাদের মিটারে কিন্তু কন্টিনিউটির যে বিপ আওয়াজটা সেটা কিন্তু আমরা পাচ্ছি, তার মানে আমাদের যে লাইনটা ঠিক আছে। আমি যদিও ভেবেছিলাম লাইনটা হয়তো ফল্ট হয়ে ছিঁড়ে গেছে, কিন্তু লাইনটা ঠিক আছে। এখন আমাদের একদম মেইন ডিটেলস যদি আলোচনা করতে যাই, একটা এসএমপিএস এর ব্যাপারে প্রায় 2-2.5 ঘন্টা লেগে যাবে। তো আমি এতটা সময় দিচ্ছি না, আমি জাস্ট মেজর কী ধরনের ফল্ট হতে পারে সেগুলোতেই সরাসরি হাত দেব। তো এখানে আমাদের প্রথমে দেখতে হবে, যেহেতু এই ট্রানজিস্টর দুটো ফেটে গেছে, অবশ্যই আমাদের বেইজের যে রেজিস্টরটা রয়েছে, বেইজের রেজিস্টরের দিকে প্রথমে আমাদের গুরুত্ব দিতে হবে। কারণ যেহেতু ফেটে গেছে সেক্ষেত্রে সেখানে ফল্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদের বেইজের যে এই পিনটা বেইজ, এটা বেজের সাথে আমাদের দুইটা রেজিস্টর কানেক্ট করা আছে। এগুলো মূলত লোয়ার লেভেলের রেজিস্টর হয়ে থাকে, আপনার 10 থেকে 20 ওহমসের ভিতরে এগুলো হয়ে থাকে। তো আমরা এই দুইটা রেজিস্টরকে আমরা চেক দেব সর্বপ্রথম। একটা রেজিস্টরের মান আসতেছে আর একটা রেজিস্টরের মান আমাদের নেই। এই বেজের মূলত এগুলোতে সমস্যার ক্ষেত্রে বেজের যে রেজিস্টরগুলো রয়েছে, যখন এগুলো পুড়ে যায় এগুলো, তখন আপনি শিওর হয়ে বলতে পারবেন যে আপনার বেজের যে রেজিস্টর রয়েছে সেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা 90%। আর আমাদের প্রাথমিকভাবে একটু ডায়োডগুলো দেখে নিতে হবে যে আমাদের ডায়োডে কোনো ফল্ট আছে কিনা। আমাদের ডায়োডগুলো সবগুলোই ঠিক আছে, আমাদের ডায়োডগুলো কোনো কিছু করতে হবে না। তো এখন হচ্ছে আমরা যেহেতু এখানে দুইটা রেজিস্টর ফল্ট পেলাম, একটা রেজিস্টর আর একটা হচ্ছে ভালো, তো আমাদের এই রেজিস্টরটাকে আমাদের ফেলে দিতে হবে। আমাদের রেজিস্টার দুইটা খুলে নেওয়া হয়ে গেল। এখন আমাদের আর একটা জিনিস শিওর হয়ে নিতে হবে, সেটা হচ্ছে আমাদের এই দুটো যেহেতু বার্ন হয়ে গেছে, তো সেক্ষেত্রে এটা বার্ন হওয়ার রিজনটা কি? রিজনটা হতে পারে যদি উনি ভোল্টেজটা বাড়িয়ে থাকেন সেক্ষেত্রে হতে পারে, আর যদি ভোল্টেজটা না বাড়িয়ে থাকেন, দৈনন্দিন যেভাবে এটা চলছে সেইভাবে চলতে চলতে হঠাৎ যদি এটা বার্ন হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের যে এই পালস ট্রান্সফরমার ড্রাইভারটা রয়েছে, এইটাকে যে ড্রাইভ করে দুইটা ট্রানজিস্টর, সেই দুইটা ট্রানজিস্টর আমাদের চেক দিতে হবে। কারণ যে কোনো কারণবশত যদি আমাদের এই ট্রানজিস্টর দুটোর ভিতরে একটা বাই ডিফল্ট প্রবলেম পড়ে, সেক্ষেত্রে আমাদের এখানে বার্ন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে পালস ট্রান্সফরমার যেখানে ইউজ করা হয় ড্রাইভার হিসেবে, সেখানে এই দুইটো ট্রানজিস্টর খুবই সেফলি তারা সুইচিং করে, তাদের
মানে ফেটে যাওয়া অথবা কেটে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে যদি এই ধরনের ট্রান্সফর্মার দিয়ে ড্রাইভ করা হয়। তারপরে আমি বুঝলাম না এরকম ফেটে গেছে কি জন্য, এবং ফেটে যাওয়ার রিজনটা হাই ভোল্টেজে হতে পারে, আই ডোন্ট নো। তো যাই হোক, আমরা এখন এই যে আমি যে বলছিলাম দুইটা ড্রাইভার আর ট্রানজিস্টর আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা ড্রাইভার ট্রানজিস্টর রয়েছে, আমরা এটা চেক করে তারপরে লাগাতে যাচ্ছি। আমরা বাই ডিফল্ট আগেই এখনই এই দুইটা রেজিস্টার চেঞ্জ করে আর এই দুইটা নতুন লাগিয়ে দিতে পারতাম, কিন্তু আমরা এটা টেস্ট করে দেখব যে এটা খুলে এটা সমস্যা আছে নাকি। আমাদের ট্রানজিস্টর দুটো খোলা হয়ে গেছে। এটার মডেল নাম্বারটা দেখতে পাচ্ছি C1815 এই সিরিজের দুইটা ট্রানজিস্টর রয়েছে। তো আমাদের কাছে এই ধরনের ট্রানজিস্টর থাকার কথা। C1815 আমরা দুইটা ট্রানজিস্টর আমাদের কাছে রাখলাম এবং আমরা প্রথমেই এই দুইটা আগে টেস্ট করে দেখব যে আমাদের দুইটা ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে আমাদের LCR-T4 মিটারে দেখাচ্ছে ট্রানজিস্টরটা একটা রেজিস্টরের মতো আচরণ করছে। তো এগুলো আসলে হচ্ছে কি, আপনারা যখন দীর্ঘদিন কাজ করবেন আপনাদের কাজের অভিজ্ঞতা থেকেই আপনারা মানে যেটাতে হাত দেবেন আশা করি সেটার ভিতরে প্রবলেম খুঁজে পাবেন। মানে এগুলো আন্দাজে এটা চেঞ্জ করে দিলাম ওটা চেঞ্জ করে দিলাম এরকম না, কাজ করার এক্সপেরিমেন্ট যখন আপনাদের হবে আপনি যেটাতে হাত দিবেন সোজা হয়ে সেটাতেই ফল্ট আসবে। ও মাই গড, এইখানে দেখুন আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে এই ট্রানজিস্টরগুলো হচ্ছে এনপিএন হয়ে থাকে, এখানে শো করতেছে পিএনপি। তো এইটা হয়তো এটাতেও কোনো কারণবশত এইখানে হিট পেয়েছিল। দেখুন আপনারা যদি আপনাদেরকে দেখাই, আপনি এই ডাটা শিট সার্চ দিয়ে দেখবেন যে C1815 এগুলো হচ্ছে একটা এনপিএন ট্রানজিস্টর। তো এখানে ওটা দেখাচ্ছে পিএনপি। সো সেক্ষেত্রে এটা তো পসিবিলিটি নষ্ট হওয়ার সম্ভাবনা একদম 100%। মানে এই আমি প্রথম দেখলাম যে এনপিএন ট্রানজিস্টর শক খাওয়ার পরে পিএনপি হয়ে যায়। দেখুন আমার কাছে অরিজিনাল ভালো আছে, এই যে এনপিএন ট্রানজিস্টর বিজেটি। এই যে আরেকটা দেখায়, এটা হচ্ছে এনপিএন, কিন্তু বুঝলাম না এটা পিএনপি হয়ে আছে। যাই হোক, আমাদের অত রিসার্চ করার সময় নেই এখন, আমরা সরাসরি আমাদের কাছে যে ভালো ট্রানজিস্টরগুলো রয়েছে এগুলো দুইটা লাগিয়ে দেবো। এই দুইটাই মূলত আমাদের এই পালস ড্রাইভার সেকশনটাকে ভোল্টেজ ফ্রিকোয়েন্সিটা প্রোভাইড করে। তো আমরা এই পোলারিটি অনুযায়ী আমাদের কাছে থাকা ট্রানজিস্টর দুইটাকে এখানে লাগিয়ে নেব। আমাদের ট্রানজিস্টর লাগানো হয়ে গেলে এখন এখানে যে রেজিস্টর রয়েছে আমাদের রেজিস্টর দুটো লাগিয়ে নিতে হবে। তো আমাদের কাছে পুরাতন একটা এসএমপিএস এর দুইটা রেজিস্টর রয়েছে, এই রেজিস্টর দুইটা আমরা বসিয়ে দেব। আপনাদেরকে যদি একটা রেজিস্টরের মানটা দেখাই, এটা হচ্ছে 1.1 ওহম দেখাচ্ছে। তো এগুলো আর একটু বেশি 4.7 এরকম হয়ে থাকে। তো এগুলো লো রেজিস্ট্যান্স পূর্ণ এগুলো রেজিস্টার ইউজ করতে হয়। তো আমি এগুলো দিয়ে কাজ হয়ে যাবে, এগুলো খুব ভালো মানের রেজিস্টার। আমি এখানে রেজিস্টারটা লাগিয়ে দিচ্ছি। আমাদের মোটামুটি প্রাথমিক কাজগুলো শেষ। এখন আর একটা
কাজ বাদ আছে, সেটা হচ্ছে আমাদের আইসিটা বুঝতে হবে যে ভালো আছে নাকি। আইসিটাই হচ্ছে মেইন। আইসিটার ভিতরে যদি কোনো ধরনের ফল্ট থেকে থাকে সেক্ষেত্রে আমাদের এতক্ষণ যে কাজ করা সেটা বৃথা হবে। তো এর জন্য আমাদের আইসিটাকে চেক করার জন্য আমাদের এখানে একটা ক্যাপাসিটর রয়েছে। এটাই মূলত আমাদের অক্সিলারি ওয়াইন্ডিং থেকে ভোল্টেজটা এসে এই ক্যাপাসিটরে স্টোরেজ হয়, এখান থেকে আমাদের এই আইসিটা হচ্ছে ভোল্টেজটা পায়। তো এইটাও অনেক একটা লং প্রসিডিউর ব্যাপার স্যাপার। এটা পার্ট বাই পার্ট যদি আপনাদেরকে না বোঝানো যায় সেক্ষেত্রে যারা মূলত নতুন তাদের জন্য একটু কষ্ট হবে। তো যাই হোক, আমি সময় বাঁচানোর জন্য আমি জাস্ট দেখবো যে আমাদের আইসিটা ভালো আছে কিনা, সেটা আপনারা দেখেন যে শর্টকাট কোনো প্রসেস আছে কিনা। তো এগুলো এই আইসি সম্পর্কে একটা ভিডিও করা উচিত, যে আইসির ভিতরে কি কি পার্ট থাকে, কোন পিনের কি কাজ। প্রত্যেকটা পিন কনফিগারেশন যদি ঠিকমতো আয়ত্ত করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু এই এসএমপিএসগুলো ঠিক করতে পারবেন না। তো আমি জাস্ট এইখানে 12 থেকে 14 ভোল্ট একটা সাপ্লাই ইউজ করব। আমার কাছে এসএমপিএস রয়েছে, এই যে জাস্ট আমাদের লাইন দিয়ে আমাদের একটা ভোল্টেজ শুধু দেখব যে আমাদের এই যে এখানে ক্যাপাসিটরে লাইনটা দেওয়ার পরে আমাদের এই পিনের রেফারেন্স পিন যে রয়েছে সেই রেফারেন্স পিনে আমাদের দেখতে হবে যে 5 ভোল্টটা শো করে কিনা। তো আমি একটু দেখাই। একটাকে আমাদের গ্রাউন্ডের সাথেই ধরতে হবে। আপনাদেরকে যদি দেখাই 8, 9, 10, 11, 12, 13, 14 পিনে আমাদের ভোল্টেজটা যদি 5 ভোল্ট থাকে তাহলে আমাদের আইসিটা প্রপারলি ওকে আছে। এবং সেটাও বলা যায় না যে একদম প্রপারলি ওকে আছে, যে এর ভিতরে এই আইসিটার ভিতরে পার্ট আছে কয়েকটা, 2টা ট্রানজিস্টর আছে, একটা ভোল্টেজ রেগুলেটর ইউনিট আছে, তারপরে আরও অ্যাম্পলিফায়ার আছে 2টা, এরপরে হচ্ছে পিডব্লিউএম সিগন্যাল জেনারেটর আছে ইউনিটে একটা আছে। তো ওভারঅল একটা আইসি সম্পর্কে যদি বলতে যাই ওইটা নিয়েই হচ্ছে একটা লম্বা ভিডিও হবে। আমরা জাস্ট সংক্ষেপে দেখলাম যে আইসিটা আমাদের ভালো আছে কিনা। ভালো আছে জাস্ট একটা স্টেপ দেখলাম যে 5 ভোল্টটা শো করছে, তার মানে আমাদের প্রাথমিকভাবে বলা যায় যে আইসিটা আমাদের ঠিক আছে। যাই হোক, আমাদের মোটামুটি কাজ শেষের দিকে। এখন জাস্ট আমাদের পাওয়ার ট্রানজিস্টর 2টাকে লাগিয়ে দিতে হবে। যে আমাদের আগের যে ট্রানজিস্টর 2টা ছিল সে হচ্ছে এই 2টা, এই 2টা ছিল। আমরা এটার পরিবর্তে এই 2টা লাগিয়ে দেব D4518। এগুলো খুব ভালো মানের ট্রানজিস্টর। ওই আগের যে 2টা ছিল সে 2টার চেয়ে এই 2টার পারফরমেন্স ভালো হবে ইনশাল্লাহ। তো আমরা এই 2টা এখানে সুন্দর করে লাগিয়ে দেব। আমরা পাওয়ার ট্রানজিস্টর 2টা লাগিয়ে নিয়েছি। এখন আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমাদের লাইনটা দিতে পারি। আরেকটা ছোট্ট কাজ আছে, সেটা হচ্ছে আমাদের যেখানে ডায়োডটা রয়েছে ডাবল ডায়োড, সেই ডায়োডকে একটু চেক দিয়ে নেওয়া উচিত, যেহেতু সবগুলো বিষয়ই ফাইনাল শিওর হলেই আপনাদের এটাতে লাইন দেওয়া উচিত, তার আগে নয়। এটা ভালো আছে, কারণ যে এখানে এটা দুই দিকেই মান অল্প আসতেছে। এটা ইন্টারনালি হচ্ছে ক্যাপাসিটরের সাথে কানেক্টেড আছে, যার কারণে মান অল্প একটু দেখাচ্ছে, কিন্তু এটা প্রপারলি ওকে আছে। যদি এটা খুলে পরীক্ষা করেন তাহলে সবচেয়ে বেটার হয়, যে কোনো একদিকে মান আসবে আর দুই দিকে
বন্ধ থাকবে। তো এখন আমরা এটাকে বিসমিল্লাহ বলে পাওয়ার দিয়ে দেখব যে এটা প্রপারলি কাজ করছে কিনা। আমরা এটাকে এখন পাওয়ার দিয়ে দেব। আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম চান্সেই কাজ হয়ে গেছে। এগুলো হচ্ছে আপনাদের কাজের এক্সপেরিমেন্টের উপর নির্ভর করবে। এক্সপিরিয়েন্স যত আপনাদের বাড়বে তত দ্রুত প্রবলেম ফাইন্ড আউট এবং এগুলো ঠিক করতে পারবেন। এই যে দেখুন, মাশাআল্লাহ আমাদের ভোল্টেজটা কিন্তু চলে এসেছে। একটু এখানে যদি ভোল্টেজটা বাড়াই, 13, এগুলো মূলত 13, 13.5 পর্যন্ত যায়। তো আমরা হচ্ছে এটাকে 12তেই রাখবো। বারো 12.96, যাই হোক রেখে দিলাম আমরা। এবার এটাকে হালকা একটু লোড দিয়ে দেখবো যে আমাদের লোডটা অ্যাকুরেটলি কাজ করে কিনা এবং লোড অবস্থায় ভোল্টেজটা কোনো প্রকারের ড্রপ হয় কিনা। আমাদের কাছে একটা 70 ওয়াটের 12 ভোল্টের হ্যালোজেন লাইট রয়েছে। এটা দিয়ে আমরা টেস্ট করে দেখব যে প্রপারলি কাজ করে কিনা। আলহামদুলিল্লাহ, আমাদের এসএমপিএসটা কিন্তু অ্যাকুরেট কাজ করছে। আমরা এটা ফাইনাল এটার সাথে একদম লাগিয়ে দিয়ে একটু ভোল্টেজটা দেখব যে আনলোডে অবস্থায় কি ভোল্টেজ থাকে এবং লোড অবস্থায় ভোল্টেজটা অ্যাকুরেট আউটপুট দিচ্ছে কিনা। এটা যদিও ক্যাসিংয়ের ভিতরে তোলে ফুল লোড দেওয়া উচিত, আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এখানে দেখব যে কোনো প্রকার ভোল্টেজ ডাউন হয় কিনা। দেখুন, আমাদের আনলোড অবস্থায় ভোল্টেজের যে রেশিওটা ছিল, লোড অবস্থাতেও ভোল্টেজের রেশিওটা একদম সেম রয়ে গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এটা আমাদের ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমাদের কাভারের ভিতরে তুলতে হবে। আমরা কাভারের ভিতরে তুলে ফাইনাল আরও একটা বেশি করে লোড দেওয়ার চেষ্টা করব। তো এটা আমরা একটু কাভারের ভিতরে তুলি। আর এই ধরনের এসএমপিএস আপনাদের যদি কারোর কাছে থাকে ঠিক করার মতো, এগুলো আমার কাছে পাঠাতে পারেন। আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদেরকে ঠিক করে দেওয়ার। আর এই এসএমপিএসের ব্যাপারটা একটু জটিল। আমরা ফ্লাইব্যাক এসএমপিএস সম্পর্কে যারা জানি তাদের এই এসএমপিএস সম্পর্কে বোঝা একটু সুবিধা হবে। এটার ধাপ আছে, যারা ফ্লাইব্যাকে আগে কাজ করেছেন তাদের এই হাফ ব্রিজ, এটা মূলত হচ্ছে হাফ ব্রিজ এসএমপিএস, তাদের এই সেকশনটা বোঝা সুবিধা হবে। আর সত্যি কথা বলতে আমিও ওইভাবে যে সব কিছু জানি এরকম না, আমি এটা শেখার উপরে আছি। তারপরে ইনশাল্লাহ যে কোনো ধরনের এই এসএমপিএসের প্রবলেম হোক সেটা সলভ করতে পারবো আশা করি। আর নেক্সট টাইমে এইটার যদি পার্ট বাই পার্ট হচ্ছে কোনো কিছু আপনাদের শেখার প্রয়োজন থাকে সেটা আমাকে বলতে পারেন। কারণ যে পার্ট টু পার্ট যদি প্রত্যেকটা বিষয়ে আপনাদের জানা না থাকে সেক্ষেত্রে কিন্তু এইটা আপনাদের পক্ষে মানে ফল্ট আইডেন্টিফাই করা এবং সমাধান করা অনেকটা কঠিন হয়ে যায়। সেই জন্য হচ্ছে পার্ট টু পার্ট যদি কেউ বিষয়টা শিখতে আগ্রহী থাকেন তাহলে আমি আপনাদের কথা অনুযায়ী নেক্সট টাইম সেভাবে ভিডিও করার চেষ্টা করব। যাই হোক, এটা এখন আমাদের কাভারের ভিতরে তুলে ফাইনাল একটা লোড দিয়ে দেখবো যে এটা প্রপারলি অ্যাকুরেট ওকে আছে কিনা। আমরা এইখানে যে লাইনগুলো মিসিং ছিল, এই যে
লাইনটা আবার পুনরায় অ্যাক্টিভ করে দিয়েছি। এখানে হচ্ছে ফ্যানের যে লাইনটা ছিল এবং ফিডব্যাকের লাইনটাও ভালো ছিল, তারপরেও ভাই যাতে দীর্ঘদিন ব্যবহার করতে পারে, যার কারণে আমি এটা ফিডব্যাকটা ঠিক করে দিয়েছি। আর যেখানে এটা মরিচা ধরে গেছিলো, এটাও যতটা সম্ভব প্রপার করে দিয়েছি। আর লাইনগুলো যেরকম ছিল পরিষ্কার করে সেম আগের মতোই করার চেষ্টা করেছি। আর হচ্ছে এই যে সুইচটা ছিল যে 110 আর 220, এই সুইচটা আমি এখান থেকে খুলে দিছি। খুলে দেওয়ার রিজনটা হচ্ছে কখনো যদি মনের ভুলেও সুইচটা অন করা হয়, সাথে সাথে এইগুলো ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকবে। যার কারণে আমাদের বাংলাদেশে যেহেতু 220 ভোল্ট সব জায়গায়, সেক্ষেত্রে 110 ভোল্টের সুইচ রাখার কোনো মানে হয় না। এটা কোনো দিন ভুলবশত দিলে আবার এসএমপিএসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখে আমি ওটা খুলে দিলাম। যাই হোক, এখন এটা আমরা ফাইনাল কাভারের ভিতরে তুলে দেব। আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এই ট্রানজিস্টরগুলো যে লাগাবেন, এখানে অবশ্যই কিন্তু পেস্ট ইউজ করতে হবে। পেস্ট যদি ইউজ না করেন তাহলে কিন্তু অ্যাকুরেট এটার পারফরমেন্স পাবেন না বলতে এটা লাস্টিং করবে না। এই ধরনের পেস্ট আপনারা এই যে এগুলো যে কোনো লোকাল বাজারে কিনতে পাওয়া যায়, এগুলো সুন্দর করে দিয়ে নিলে হিটটা আপনার হিট সিংয়ের সাথে সুন্দরভাবে অ্যাবজর্ব হবে। তো ওইটা লাগিয়ে দিলে এটার ডিউরেবিলিটি অনেকটা বেড়ে যায়। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ধরনের পেস্ট লাগানোর। তো আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমাদের এটা সেট আপ করে একটু লোড দিয়ে দেখব। এবার আমরা ফাইনাল টেস্ট করে দেখব। এখানে আমাদের এটা, যাই হোক, এবার আমরা ফাইনাল টেস্ট করে দেখব যে এটার অ্যাকুরেট পারফরমেন্স দিতে পারে কিনা। তো আমরা এখানে একটা মোটরসাইকেলের হ্যালোজেন লাইট রয়েছে, এটা আমরা প্রথমে টেস্ট করে দেখি। এটা আমাদের প্রপারলি রান হয়ে গেছে কিন্তু। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার, প্রায় 10 অ্যাম্পিয়ারের মতো লোড নিচ্ছে এই লাইটটা। এটার সাথে আমরা এই যে একটা 775 টাইপের একটা মোটর এটার সাথে অ্যাড করে দিয়ে দেখবো যে এটা রান হয় কিনা। দুইটা লোডই কিন্তু আমাদের অ্যাকুরেট প্রপারলি কাজ করলো। তো যাই হোক, এটা আলহামদুলিল্লাহ আমাদের ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।